অনেকবারই বলবো বলবো ভেবেছি, কিন্তু সাহস পাইনি। স্বাধীনতায় হস্তক্ষেপ একেবারেই পছন্দ করে না হোমস। সে যেই হোক, আমাকেও ওই কারণেই পিছিয়ে থাকতে হয়েছে। অসহ্য বিবেকের দংশন সহ্য করেও, কিন্তু আর পারা যায় না। বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করেছি নিজের শরীরে হাতে বিষ ঢোকাচ্ছে দিনে 3 বার করে, কখনো কোকেন, কখনো মরফিন। সেদিন আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, শরীরটার সর্বনাশ না ঘটিয়ে দেখছি ছাড়বে না। ঈশ্বর তোমাকে যে অসাধারণ প্রতিভা দিয়ে পাঠিয়েছেন, এভাবে সাময়িক সুখের জন্য তাকে তুমি নষ্ট করতে পারো না। বন্ধু হিসেবেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিছু যেন মনে করো না। তাছাড়া আমাকে যদি ডাক্তার বলে মনে করো, তাহলেও তোমার এই অবস্থায় আমার একটা কর্তব্য তুমি স্বীকার না করে পারবে না। যা করে চলেছ তাতে দেহের কোষের এমনভাবে পরিবর্তন ঘটে চলেছে যে এক সময় দেখবে অবসাদ আর দুর্বলতা স্থায়ীভাবে দেশে বাসা বেঁধেছে। ভায়া, আমার এই মনটা উপসী হয়ে পড়লেই যত ফ্যাকরা। ভাবার মতো সমস্যা না পেলে, মাথা ঘামাবার কাজ না পেলে কৃত্রিম উত্তেজকের শরণ নিতে হয়। নিরন্তর মানসিক উত্তেজনার খোরাক পাওয়া যায় বলেই তো এই নতুন পেশাটা সৃষ্টি করেছি। এখনো পর্যন্ত আমিই একমাত্র এবং অদ্বিতীয় বেসরকারি কনসাল্টিং গোয়েন্দা। এই সময়ে দৃঢ় সংযত পদক্ষেপে ঘরে ঢুকলেন মিস মর্স্টান। প্রথম দর্শনেই দৃষ্টি আকর্ষণ করলেন স্বর্ণকেশী মহিলাটি। পোশাকে চাকচিক্য নেই, সাদাসিধে কিন্তু রুচি সুন্দর। ধূসরাভ হলদেটে পোশাকের সঙ্গে একই রঙের টুপি। চোখ মুখ নিখুঁত নয়, তবে আশ্চর্য শ্রীমণ্ডিত। মমতা মাখানো দুটি নীল চোখ, হাবভাব বেশ মিষ্টি এবং অমায়িক। সংস্কৃতি ও সুরুচি মণ্ডিত এমন প্রতিচ্ছবি কদাচিৎ চোখে পড়ে। শিষ্টাচার বিনিময়ের পর সামনের চেয়ারে বসতে বসতে বললেন, মিস মর্স্টান, মিসেস সিসিল ফরেস্টারের পারিবারিক সমস্যাটার সমাধান আপনি সুন্দরভাবে করেছিলেন। আপনার দক্ষতায় তার অগাধ বিশ্বাস। সেই সূত্রেই আমার আশা। তবে আমার সমস্যাটা খুবই জটিল আর সাংঘাতিক দুর্বোধ্য। কথাটা শুনে নড়ে চড়ে বসল হোমস। শানিত চোখ মুখে ফুটে উঠল একাগ্রতা। বলল, বেশ তো, বলুন, শোনা যাক আপনার কেস। ইনি আমার সহকারী বন্ধু ডক্টর ওয়াটসন। বিনা সংকোচে আপনার কথা বলতে পারেন। মিস মর্স্টানের মিষ্টি কালো চোখের তারাফলকের জন্য ঘুরে গেল আমার মুখের উপর। তিনি বলতে লাগলেন, ঘটনাগুলো যথাসম্ভব ছোট্ট করে বলছি। আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে অফিসার ছিলেন। বাচ্চাবেলায় মা মারা যাওয়ার পর আমাকে বাবা দেশে পাঠিয়ে দিয়েছিলেন। এডিনবরার চমৎকার একটা বোর্ডিংয়ে 17 বছর বয়স পর্যন্ত আমার কেটেছে। বাবা ছিলেন তাঁর রেজিমেন্টের সিনিয়র ক্যাপ্টেন। 1878 সালে 12 মাসের ছুটি নিয়ে তিনি দেশে ফিরলেন। উঠলেন ল্যাংহাম হোটেলে। টেলিগ্রাম পেয়ে লন্ডন পৌঁছে হোটেলে গিয়ে শুনলাম বাবা সেই হোটেলেই উঠেছেন, তবে আগের রাতে বেরিয়ে গেছেন, আর ফেরেননি। সারাদিন বাবার পথ চেয়ে বসে রইলাম। পরে ম্যানেজারের পরামর্শ মতো সেই রাতে পুলিশে খবর দিলাম। পরের দিন সকালে সব খবরের কাগজে বিজ্ঞাপনও দিলাম, কিন্তু আজও পর্যন্ত বাবার কোনো সন্ধান পেলাম না। শেষের দিকে গলা ভারী হয়ে এলো মিস মর্স্টানের। অনেক কষ্টে নিজেকে সংযত রাখলেন। হোমস নোটবুক খুলে নিরুদ্দেশের তারিখটা লিখে নিল। 1878 সালের 3 ডিসেম্বর। হোটেলের সঙ্গেই মালপত্র সব ছিল। মালপত্র বলতে কিছু বই, জামা কাপড় আর আন্দামান দ্বীপপুঞ্জের বেশ কিছু দুষ্প্রাপ্য জিনিস। বাবা ছিলেন দ্বীপান্তর কয়েদীরক্ষীদের সর্বপ্রধান। হোমস জিজ্ঞেস করল, শহরে কোনো বন্ধুর বাড়িতে খোঁজখবর করেছিলেন? বাবার রেজিমেন্টের কাজ করতেন 34th বম্বে ইনফ্যান্ট্রি মেজর শোল্টো। কেবল তার কথাই আমি জানতাম। কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন মেজর। থাকতেন আপার নরউডে। ওখানে খবর নিতে উনি বললেন, বাবা যে ইংল্যান্ড ফিরেছেন এ খবর তিনি জানতেনই না।
মিস্টার হোমস, আমার কাহিনীর পরের অংশ বড়ই চমকপ্রদ, শুনলেই বুঝতে পারবেন। 1882 সালের 4 মে টাইমস পত্রিকায় একটা বিজ্ঞাপন বেরোলো। বিজ্ঞাপনের সংক্ষিপ্ত লেখাটা ছিল এরকম: মিস মার্স্টন যেন তার বর্তমান ঠিকানা জানাবার ব্যবস্থা করেন। তার নিজেরই উপকারের জন্য